হ্যালো বন্ধুরা, যারা বায়োডন ইউনিভার্সিটিতে পড়ছো তাদের তো 4th সেমিস্টার এক্সাম হয়ে গেছে। তাহলে এখন হচ্ছে কি 5th সেমিস্টার প্রিপারেশন নিতে হবে। আশা করি তোমাদের সবার 4th সেমিস্টার এক্সামটা ভালো হয়েছে। ওকে, তো 5th সেমিস্টারের জন্য প্রিপারেশন না সবাই শুরু করে দাও, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি প্রিপারেশনটা শুরু করে দাও। তো আজকে আমি বেসিক্যালি ডিসকাস করব এই বার্ডওয়ান ইউনিভার্সিটির 5th সেমিস্টারের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আমরা আজকে ডিসকাস করবো যে কী কী রয়েছে, কি কি ভালো, কি কি করা দরকার এবং কোনটা তোমরা চুজ করবে সেগুলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। ঠিক আছে, তো প্রথমে দেখো মেন যে পেপার, মানে মেন পেপার রয়েছে, দেখো মেনলি যেটা রয়েছে কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, রাইট? এইটা হচ্ছে তোমার মেন পেপার, এটা তোমাকে করতেই হবে, মানে এটা তোমার ম্যান্ডেটারি। ঠিক আছে, সিসি এটা তোমার, এটা ম্যান্ডেটারি, এটা তোমাকে করতেই হবে। এটা কি কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস, রাইট? মানে আগের সেমিস্টারে, মানে 4th সেমিস্টারে তোমরা পড়েছো কোয়ান্টাম মেকানিক্স, মানে জাস্ট নর্মাল মডার্ন ফিজিক্স পড়েছো তোমরা, রাইট? মানে কোয়ান্টাম মেকানিক্সের অরিজিন, কম্পটেন্ট ইফেক্ট, ফটোইলেকট্রিক ইফেক্ট, স্ক্রোডিঞ্জার ইকুয়েশন তোমরা দেখেছো, তার অ্যাপ্লিকেশনস দেখেছো, তত অবধি ছিল বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স, রাইট? এইবার এই কোয়ান্টাম মেকানিক্সে আমরা আরও অ্যাপ্লিকেশন দেখব, এবং আগের সেমিস্টারে তোমরা যেটা পড়েছিল বেসিক্যালি টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন, রাইট? বাট এইখানে তোমরা শিখবে টাইম ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন, ক্লিয়ার? তারপর আরও অনেক কিছু তোমরা দেখবে, এখানে অপারেটর ভালো করে শিখবে। ঠিক আছে, দেখো টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন, হ্যামিল্টনিয়ান, আমি সব বলবো এগুলো কোনটা কি। তারপরে এখানে আরও জিনিস যেটা করবে তোমরা বেসিক্যালি, এই যে হাইড্রোজেন অ্যাটমের যে থিওরি, সেটা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করা যায়। যে বোরের যে থিওরিগুলো দিয়েছিল বোর, ঠিক আছে, আমরা বেসিক্যালি সেটাকে কি কোয়ান্টাম থিওরি দিয়ে কিন্তু হাইড্রোজেন অ্যাটমকে আমরা এক্সপ্লেন করতে পারি। সেখান থেকে তো মানে হাইড্রোজেন অ্যাটমে আমরা ইকুয়েশন লিখতে পারবো আমরা, ঠিক আছে, স্ক্রোডিঞ্জার ইকুয়েশন কেমন হবে সেগুলো লিখবো। সেখানে ওই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, এই সমস্ত যে কোয়ান্টাম নাম্বার কী করে আসে না আসে সমস্ত কিছু আমরা ক্যালকুলেশন করবো। ঠিক আছে, তো এই জিনিসগুলো করা হবে এখানে বেসিক্যালি। ওকে, আরও রয়েছে বেসিক্যালি যেরকম অ্যাটমস, মানে বেসিক্যালি অ্যাটমস ইন ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, তাহলে কেমন হবে, মানে বেসিক্যালি। তারপরে স্পিন, মানে স্পিন নিয়ে এখানে অনেক আলোচনা করবো বেসিক্যালি, রাইট? তারপরে মেনি ইলেকট্রন সিস্টেম, হ্যাঁ, মেনি ইলেকট্রন অ্যাটম, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা, তো দেখো মেনলি এখানে তোমাকে কোয়ান্টাম মেকানিক্স করতে হবে। আমি একদম সিলেবাসটা প্রথমে আগে বলি, তারপর আমি এর ভেতরে কী কী রয়েছে সেগুলো আমি একটু বলবো। ওকে, দেখো কোয়ান্টাম মেকানিক্স তোমার তাহলে মেন, এটা তোমাকে করতেই হবে, এটা ম্যান্ডেটারি, স্টার দিচ্ছি আমি, রাইট? সেকেন্ড রয়েছে, দেখো সেকেন্ড তোমার সলিড স্টেট ফিজিক্স, রাইট? সলিড স্টেট ফিজিক্স, এই যে এটা সলিড স্টেট ফিজিক্সটাও কিন্তু তোমাকে করতেই হবে, এটাও কিন্তু মেইনের মধ্যে পড়ছে, সিসি বলে এটাকে আমরা, রাইট? কোর কোর্স। তাহলে এই যে কোর কোর্স, তার মধ্যে কিন্তু সলিড স্টেট ফিজিক্সটাও কিন্তু পড়ছে, তাহলে এটা তোমাকে করতেই হবে, রাইট? আর এখানে যে সেকশনটা বলেছে তোমরা জানো নিশ্চয়ই, এটা কোথায় কত কী মার্কস রয়েছে সেগুলো সব এখানে বলে দিয়েছে। আচ্ছা, আমি এগুলো ডিসকাস করছি না বেসিক্যালি। এখানে ফুল মার্কসটা কত সেটা বলে দিয়েছে, প্র্যাকটিক্যালে থিওরিটি কত থাকবে, প্র্যাকটিক্যাল কত থাকবে, ইন্টারনাল অ্যাসেসমেন্টে কত থাকবে, সেগুলো সব বলে দিয়েছে। দেখো থিওরিটা কিন্তু 40, তোমরা 40 নম্বরের পরীক্ষা দাও, সবাই তোমরা জানো। প্র্যাকটিক্যাল থাকে 20 নম্বরের, ঠিক আছে? আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট, মানে যেটা তোমার ইন্টারনাল এক্সাম দাও, সেটা থাকে কি 15 নম্বরের। এই যে 15 নম্বর, এটা হচ্ছে কি এইভাবে ভ্যারি করে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। হ্যাঁ, মানে এখানে বলে দিচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স রয়েছে 5, মানে অ্যাটেন্ডেন্সের উপর নাম্বার আছে, তার মানে 5 নম্বর। এগুলো তোমরা সবই জানো আশা করি। থিওরির উপর নাম্বার রয়েছে, দেখো ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, টিউটোরিয়াল, তার উপর 5 নম্বর রয়েছে। তো প্র্যাকটিক্যাল, মানে ভাইবা ভয়েস, মানে বেসিক্যালি যে ভাইবা দাও তোমরা, প্র্যাকটিক্যালে ভাইবা, তার উপর 5 নম্বর রয়েছে, মানে সব পার্ট করে নাম্বার দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে তোমার এই ভাগটা বলে দিয়েছে এখানে, মানে এই 15 নম্বরটা কোন ভাবে কাজে লাগছে, রাইট? যাই হোক, তো মেনলি আমরা এখানে ফোকাস করবো বেসিক্যালি, দেখো সলিড স্টেট ফিজিক্স তোমার মেন পেপার, তাহলে কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এইটা মেন পেপার। সেকেন্ড হচ্ছে তোমার কি সলিড স্টেট ফিজিক্স, এইটা তোমার মেন পেপার, এই দুটো তোমার মেন পেপার, রাইট? এখানে কী কী রয়েছে সেগুলো আমি ডিসকাস করছি পরে। আর দেখো এখানে দেখো ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ যে পেপার, হ্যাঁ, মানে ডিএসই, এইগুলো কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। তোমাকে যে কোনো দুটো ডিএসসি কিন্তু পেপার নিতে হবে, তোমাকে দুটো ডিএসসি পেপার তোমাকে নিতে হবে। তো প্রথমে দেখো ডিএসসি 1, এদিকে ডিএসসি 2 রয়েছে, রাইট? এবার ডিএসসি 1-এ দেখো বলছে 1 পেপার টু বি সিলেক্টেড ফ্রম দ্য ফলোইং, মানে এই যে এখানে দুটো দিয়েছে, এদের মধ্যে যে কোনো একটাকে তোমার সিলেক্ট করতে হবে। ঠিক আছে,
কোনটা তুমি নিতে পারো। দেখো এখানে বলে দিয়েছে অ্যাডভান্সড ম্যাথমেটিক্যাল ফিজিক্স, একটা বলছে মেডিকেল ফিজিক্স, ঠিক আছে। এবার তোমরা কোনটা চুজ করবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই অনুসারে আমি পড়াবো। জিনিসটা ক্লিয়ার হয়েছে যে যেটাতে বেশি ভোট পাবো আমি সেটাই পড়াবো আমি, রাইট। তাহলে যেটাতে বেশি ভোট পাওয়া যাবে সেটাই আমি পড়ানোর চেষ্টা করবো। হ্যাঁ, বেসিক্যালি মেনলি মানে বর্ধমান ইউনিভার্সিটির সমস্ত কলেজগুলোতে মেনলি যেটাকে প্রেফার করা হয় সেটা হচ্ছে তোমার এইটা, আর আমিও প্রেফার করবো অবশ্যই এটা, অ্যাডভান্সড ম্যাথমেটিক্যাল ফিজিক্স। কারণ ম্যাথমেটিক্স ছাড়া কিন্তু তুমি ফিজিক্স করতে পারবে না। অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল ফিজিক্সটাকে আমি প্রেফার করবো, কারণ এইখানটায় তুমি শিখবে টেন্সার, ভেক্টর স্পেস, যেগুলো খুব ইম্পর্টেন্ট, প্রচুর কাজে লাগবে, ঠিক আছে। যদি তোমরা রিসার্চ করতে যাও তখন মানে যদি থিওরিটির ওপর রিসার্চ করো তাহলে তোমরা দেখবে সেখানে টেন্সার কাজে লাগছে, নানাবিধ ফিল্ডে নানারকমভাবে কাজে লাগে। তো ম্যাথমেটিক্যাল ফিজিক্স তোমাকে জানতেই হবে। ম্যাথমেটিক্যাল ফিজিক্স খুব ইম্পর্টেন্ট। তোমরা নেট গেট জেস দেবে, ম্যাথমেটিক্যাল ফিজিক্স থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। মেডিকেল ফিজিক্স থেকে কিন্তু কোশ্চেন আসবে না। তাহলে ম্যাথমেটিক্যাল ফিজিক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং যারা হচ্ছে কি মেডিকেল লাইনে চলে যেতে চাও, মানে অ্যাকচুয়ালি ফিজিক্স থেকেও অনেকে কিন্তু মেডিকেল দিকে কিন্তু অনেক স্কোপ আছে, ঠিক আছে। ওই রেডিওলজি এসব অনেক জিনিস রয়েছে, হ্যাঁ, সেই দিকে যারা যেতে চায় তারা কিন্তু মেডিকেল ফিজিক্স পড়তে পারে। কিন্তু বেশিরভাগ কলেজে বেসিক্যালি এই যে অ্যাডভান্সড ম্যাথমেটিক্যাল ফিজিক্স এটাকেই নেওয়া হবে বা এটাকেই বেসিক্যালি প্রেফার করা হয় আর কি, রাইট। তো আমিও এটাকেই প্রেফার করব। তোমরা দেখো এটাকেই যদি নিতে পারো খুব ভালো হয়, তাহলে আমি এটাকেই পড়াবো। ক্লিয়ার হয়েছে? তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে এই যে ডিএসসি 1, এই ডিএসসি 1-এর তোমরা কোনটা চুজ করছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তোমাদের কলেজে দেখো, কথা বলে দেখো কোন পেপারটা পড়াতে চাইছে তারা, কোন পেপারটা পড়াবে তারা, ঠিক আছে। সেগুলো তোমরা ডিসকাস করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন পেপারটা পড়াবে কলেজে, ঠিক আছে। আদার্স কলেজে কোন পেপার পড়াবে, সবগুলো তোমরা জেনে নাও ভালো করে, ঠিক আছে। আচ্ছা, ম্যাথমেটিক্যাল ফিজিক্সটা নিলে তোমাদের বেশি সুবিধা হবে, এটা আমি বলতে পারি। তোমাদের সমস্ত কিছুতে সুবিধা হবে, পরবর্তী তোমাদের এমএসসি করতে সুবিধা হবে, প্লাস তোমার নেট গেট জেস জ্যাম, মানে জ্যাম তো নয় আর, মানে হ্যাঁ, তোমরা যদি বেশি পড়ছো তোমরা জ্যাম দেবে, তাহলে জ্যামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে, রাইট। তাহলে পরে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এবার ডিএসসি 2, এই ডিএসসি 2-তেও এখানে বলেছে দেখো 1 পেপার টু বি সিলেক্টেড ফ্রম দ্য ফলোয়িং। তাহলে এখানে যে 3টে দিয়েছি, 3টের মধ্যে যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে কি বলেছে দেখো, বলেছে ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। ওকে, ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, কমিউনিকেশন সিস্টেমস, ক্লাসিক্যাল ডাইনামিক্স। এখানেও বেসিক্যালি এক এক জায়গায় একই রকম পড়ানো হয়ে থাকে। বর্ধমান ইউনিভার্সিটিতে কিন্তু কমিউনিকেশন সিস্টেম, মানে কিছু কিছু কলেজ হয়তো কমিউনিকেশন সিস্টেমও পড়ায়। ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড অ্যাপ্লিকেশন এটা আমার ঠিক জানা নেই, মনে হয় না বেশি কলেজে পড়ায়। বাট যারা বেসিক্যালি দেখো, যারা রিসার্চ করতে চাইছো ন্যানো ফিজিক্সে, যে ন্যানো ম্যাটেরিয়াল সায়েন্সে অনেক কাজ হচ্ছে, ন্যানো ম্যাটেরিয়াল সায়েন্স বা ন্যানো ফিজিক্সে আমি রিসার্চ করতে চাইছি, তারা কিন্তু এই পেপারটা নিতে পারো। এবার তোমাদের কলেজের উপর ডিপেন্ড করে, বেসিক্যালি তোমার উপর কিন্তু ডিপেন্ড করে না। বেসিক্যালি এবার কলেজে দেখে স্টুডেন্টদের ভোট কোন দিকে বেশি যায়, এরকম একটা ব্যাপার চলে, সেই অনুসারে কিন্তু সেই সাবজেক্টগুলো নেওয়া হয়। এবার দেখা হয় যে সেই কলেজে এই জিনিসটা পড়াবে তার কোনো প্রফেসর আছে কি নেই, ঠিক আছে, সেই হিসেবে কিন্তু অনেক কিছু সিলেক্ট করা হয়ে থাকে এগুলো। ক্লিয়ার? মানে অনেক সবাই আছে তো, মানে সবাই তো নেই এরকম যে সবাই এটা পড়াতে পারবে বা কিছু হ্যান ত্যান এরকম রয়েছে। তো সেই অনুসারে বেসিক্যালি সিলেক্ট করা হয়। তো তোমরা দেখো কোনটা তোমাদের সিলেক্ট করছে এবং তোমাদের কোনটা ভালো লাগছে সেটা তোমরা প্রেফার করো, সেটা তোমরা স্যারদেরকে গিয়ে বলো যে স্যার ভাই আমি এটা পড়তে চাই, আমার এটা মানে এই সাবজেক্টটা পড়লে ভালো হবে। এবার আমি বলবো কোনটা পড়লে তোমাদের বেশি সুবিধা হবে। দেখো ন্যানো ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, এটা তোমার রিসার্চের জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে যদি রিসার্চ করতে চাও এই ফিল্ডেই, মানে ন্যানো ম্যাটেরিয়াল সায়েন্সে, তখন তুমি এটা নিতে পারো, এটা সেই ক্ষেত্রে তোমার খুবই কাজে লাগবে। কমিউনিকেশন সিস্টেম, দেখো কমিউনিকেশন সিস্টেম মোটামুটি তোমরা দেখো পড়বে, যদি এমএসসি নাও, এমএসসিতে এটা একটা পেপারই পাবে, হয়তো ইলেকট্রনিক্সে একটা পেপার পাবে তুমি, ঠিক আছে, কমিউনিকেশন সিস্টেম। সেই পারপাসে কিন্তু এটা ইম্পর্টেন্ট, সেই পারপাসে এটা ইম্পর্টেন্ট। এবং ক্লাসিক্যাল যে ডিনামিক্স, এই যে ক্লাসিক্যাল ডিনামিক্স, এই ক্লাসিক্যাল ডিনামিক্সটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট। কেন বলছি, কারণ এইখান থেকে তুমি নেট এক্সাম দেবে, গেট দেবে, কি দেবে, জেস্ট দেবে, তুমি জ্যাম দেবে, তুমি টিআইএফআর দেবে, টিআইএফআর, তুমি বিআরসি দেবে। সমস্ত এক্সামে এখান থেকে একটা কি দুটো প্রশ্ন থাকেই, একটা কি দুটো, মোর দ্যান 2 হতে পারে,
থাকেই, ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে। এবং ইন্টারেস্টিং পয়েন্ট এটাই যে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে যে কোশ্চেনগুলো করা হয়ে থাকে, সেগুলো করা খুব ইজি হয়, খুব সহজেই করে ফেলতে পারো তুমি। যেরকম ইলেকট্রোডাইনামিক্স থেকে দিলে পরে হয়তো একটুখানি সময় লেগে যাবে, কিন্তু ক্লাসিক্যাল ডাইনামিক্স থেকে দিলে পরে সেই প্রশ্ন তুমি ইজিলি করে ফেলতে পারবে। এরকম ধরনের কোশ্চেন করা হয়ে থাকে। হ্যাঁ, যদি তোমরা এটা নাও তাহলে কিন্তু এইসব এক্সাম ক্র্যাক করতে তোমাদের সুবিধা হবে, কারণ ক্লাসিক্যাল ডাইনামিক্স থেকে তুমি কোশ্চেন পাবেই, গ্যারান্টি পাবেই। নেট গেট জেস্ট তুমি প্রিভিয়াস এর কোশ্চেন ফলো করো, দেখতে পাবে তুমি এই ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কিন্তু, ক্লাসিক্যাল ডাইনামিক্স থেকে কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে, করা হয়েছে আর কি, রাইট। এখানে যে ক্লাসিক্যাল ডাইনামিক্সটা করানো হবে সেটা কিন্তু বেসিক্যালি নিউটনিয়ান ক্লাসিক্যাল মেকানিক্স নয়। ক্লাসিক্যাল মেকানিক্সকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, এক হচ্ছে তোমার নিউটনিয়ান মেকানিজম, আর এক হচ্ছে তোমার ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিজম, ল্যাগ্রাঞ্জিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান মেকানিজম। ওকে, নিউটনিয়ান মেকানিজম তোমরা পড়েছো, তোমরা হয়তো ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছো, দেখবে নিউটনস লজ অফ মোশন, মোমেন্টাম, তারপরে মোমেন্ট অফ ইনার্শিয়া, এসব জিনিস যেগুলো ছিল সেগুলো সব নিউটনিয়ান মেকানিজমের মধ্যে পড়ে, রাইট। আর ল্যাগ্রাঞ্জিয়ান এবং যে হ্যামিল্টনিয়ান মেকানিক্স সেটা এখনও পড়োনি তোমরা পড়বে, যদি নাও তো এই পেপারটা, এটা খুবই ইম্পর্টেন্ট পেপারটা, আমি রেফার করবো এই পেপারটা নাও তোমরা, কারণ তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, মানে আমার এটা সাজেশন যে তোমাদের সুবিধা হবে যদি তোমরা ক্লাসিক্যাল ডাইনামিক্সটা নাও। কারণ দেখো, কমিউনিকেশন সিস্টেম দিলে তোমার নেটের জন্য অতটা সুবিধা হবে না, কেননা কারণ তোমার কমিউনিকেশন সিস্টেম সেরকম দেবে না। বেসিক্যালি তুমি যা জানো, বেসিক্যালি অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে যা জানো তুমি, যেইটুকুনি জেনেছো ওই থেকেই তোমার হয়ে যাবে। নেট গেট জেস জ্যাম টিএফআর বিআরসি সব হয়ে যাবে, তোমার কোনো অসুবিধা নেই। তার জন্য এটা জানা দরকার নেই, এটা জানা দরকার নেই। কিন্তু ক্লাসিক্যাল ডাইনামিক্স থেকে কিন্তু কোশ্চেন করেই, নেট গেট টেস্ট জ্যাম, মানে ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান যে মেকানিক্স, ওইখান থেকে কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে। মানে তুমি তো বলতেই পারো যে হ্যাঁ, তাহলে আমরা তো নিউটনের ক্লাসিক্যাল মেকানিক্সও পড়েছি, সেখান থেকে কোশ্চেন আসে না? সেখান থেকেও কোশ্চেন আসে, প্লাস এখান থেকেও কোশ্চেন আসে। মানে এই যে ক্লাসিক্যাল ডাইনামিক্সটা পড়বো আমরা, এটা বেসিক্যালি ল্যাগ্রাঞ্জিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান মেকানিক্স, রাইট। হ্যাঁ, তাহলে এইখান থেকে কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে, এখান থেকে দুটো কোশ্চেন আসে, এখান থেকে একটা দুটো কোশ্চেন আসে, মানে খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার তোমরা কোনটা সিলেক্ট করছো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাইট। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কোনটা সিলেক্ট করছো, তোমাদের কলেজ কোনটা প্রেফার করছে, তোমাদের কোনটা ভালো লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করে জানাও, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, তাহলে আমি কোনটা পড়াবো আমি বুঝতে পারবো না, রাইট। হ্যাঁ, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কোন পেপারটা সিলেক্ট করছো, এই ডিএসসি 1 এবং ডিএসসি 2 এই দুটো পেপারের মধ্যে তোমরা কোন পেপারটা সিলেক্ট করছো, মানে এর ক্ষেত্রে কোনটা সিলেক্ট করছো আর এর ক্ষেত্রে তোমরা কোনটা সিলেক্ট করছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। যারা আমাকে ফলো করছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, যারা আমাকে বলছো 5th সেমিস্টারের ক্লাস শুরু করতে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে কোন পেপারটা তোমরা সিলেক্ট করছো, সেটাই কিন্তু আমি পড়ানোর চেষ্টা করবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এইখানে ডিএসসির ব্যাপারগুলো বলা হয়ে গেল। আমি বললাম আমার সাজেশন, বললাম কি ম্যাথমেটিক্যাল ফিজিক্সটা নেওয়া ভালো আর ক্লাসিক্যাল ডাইনামিক্সটা নেওয়া ভালো। এবার আমার সাজেশন করতে হবে না, এবার তোমাদের কলেজে কী বলছে তার উপর ডিপেন্ড করবে, রাইট। এবার সেই অনুসারে তোমরা দেখো, তোমাদের প্রফেসরদের সাথে কথা বলো, কি বলে সেগুলো তোমরা দেখো। আচ্ছা, এবারে আমরা দেখো, তাহলে এই ছিল ব্যাপার, ঠিক আছে। এখানে ভেতরে সব বলেছে কোনটা কী কী সিলেবাস রয়েছে সব বলে দিয়েছে এখানে, ঠিক আছে। তোমার সিলেবাস আশা করি তোমাদের সবার কাছে আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আচ্ছা, আমি এবার একটু সিলেবাসের ভিতরে কী আছে সেগুলো একটু একটু করে বলি। আজকে ওভারঅল আমি সিলেবাসটা নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, কালকে থেকে মানে নেক্সট দিন থেকে বেসিক্যালি আমরা একদম থিওরি নিয়ে আলোচনা করব, রাইট। এবার কী পড়াবো সেটাও আমি বলে দেবো। আচ্ছা দেখো, তাহলে কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। তাহলে কোয়ান্টাম মেকানিক্সে কী কী সিলেবাস রয়েছে একটু সিলেবাসটা ভালো করে দেখো। তাহলে এই যে প্রথম পার্টটুকু, আচ্ছা একটা কথা বলে রাখি, মোটামুটি আমি এই কোয়ান্টাম মেকানিক্সটা যদি পড়ানো শুরু করি, মোটামুটি আমি 30টা লেকচারের মধ্যে 30টা, মানে আমি ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেট 30 ধরে দিচ্ছি, ঠিক আছে। 30 বা তার থেকে একটা দুটো বেশি হতে পারে, সো 30+ এতগুলো লেকচারের মধ্যে কমপ্লিট করে দেবো। এতগুলো লেকচারের মধ্যে আমি কোয়ান্টাম মেকানিক্সটা কমপ্লিট করে দেবো। ক্লিয়ার হয়েছে? মোটামুটি 1 মাসের মধ্যে তোমার কোয়ান্টাম মেকানিক্স কমপ্লিট। 1 মান্থ, 1 মাসের মধ্যে কোয়ান্টাম মেকানিক্স কমপ্লিট হয়ে যাবে। যদি প্রত্যেক দিন আমি একটা করে ভিডিও ছাড়ি তাহলে 1 মাস লাগবে, যদি 30টা লেকচার আমি কমপ্লিট করার চেষ্টা করবো, রাইট। একটু হয়তো লেন্দি হতে পারে ভিডিওগুলো, তোমরা সেটাকে একটু ম্যানেজ করে দেখে নেবে, ঠিক আছে। একটু সময় নিয়ে দেখবে, ভালো করে বুঝে খাতায় কলমে লিখে তোমরা পড়ে নেবে, ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি মোটামুটি
30টা লেকচারের মধ্যে কোয়ান্টাম মেকানিক্সটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। দেখো কোয়ান্টাম মেকানিক্সে কী রয়েছে বলছে দ্য টাইম ডিপেন্ডেন্স স্ক্রোডিঞ্জার ইকুয়েশন, the time dependent Schrödinger equation and dynamic evolution of the equation a quantum state. ওকে, সিম্পল জিনিস এটা একদম, মানে টাইম ডিপেন্ডেন্স স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটা কেমন হয় এবং তার ডাইনামিক্যাল এভলিউশনটা কেমন হয় এই কোয়ান্টাম স্টেটে সেটা বলতে বলেছে এখানে। প্রপার্টিস অফ দ্য ওয়েভ ফাংশন পড়েছো, একই জিনিস। দেখো এইটুকুনি তোমরা মোটামুটি আগে পড়ে এসছো, একই জিনিস পাবে তুমি। প্রপার্টিস অফ ওয়েভ ফাংশন পড়েছো। তোমরা যদি না পড়ে থাকো দেখবে আমি এই চ্যানেলেই হচ্ছে গিয়ে কোয়ান্টাম মেকানিক্সের সিরিজ করেছিলাম আগের সেমিস্টারের জন্য, সেটা তোমরা দেখতে পারো। সেখানে ওয়েভ ফাংশনের ইন্টারপ্রিটেশন, হ্যাঁ সেগুলো সব পড়িয়েছি, সেটা কিন্তু তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে? তাহলে সেগুলো দেখে নেবে একবার। এখানে যেগুলো রয়েছে সেগুলো একবার দেখে নেবে। দেখো প্রপার্টিস অফ ওয়েভ ফাংশন, ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন, প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ইন 3 ডাইমেনশন। দেখো এগুলো কিন্তু সব করানো হয়েছে আগের সেমিস্টারে। আগের সেমিস্টারে এগুলো সব তোমরা কিন্তু পড়েছো। তাহলে আগের সেমিস্টারে যদি পড়ে থাকো তাহলে এই সেমিস্টারে কিন্তু কোনো অসুবিধা হবে না। তাহলে এই সেমিস্টার বেসিক্যালি এইগুলোর উপর জোর না দিয়ে আরও যে মেন পার্ট রয়েছে সেগুলোর উপর বেশি জোর দিতে হবে, কারণ এগুলো তোমরা পড়েছো, এগুলো তোমরা ক্লিয়ার হয়েছে। তোমরা যদি ভালো করে না পড়ে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিও দেখতে পারো, ঠিক আছে? প্লে লিস্ট দেওয়া আছে, তুমি ডিসক্রিপশনে চলে যাও, ডিসক্রিপশনে দেখবে কোয়ান্টাম মেকানিক্সের প্লে লিস্ট দেওয়া রয়েছে, সেই প্লে লিস্টে ক্লিক করো, সেখান থেকে তোমরা পরপর সমস্ত কোয়ান্টাম মেকানিক্সের লেকচার পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। ওয়েভ ফাংশনের প্রপার্টিস, ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন, প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ইন 3 ডাইমেনশন, ফিজিক্যাল অ্যাকসেপ্টেবিলিটি অফ ওয়েভ ফাংশন। মানে অ্যাকচুয়ালি দেখো ওয়েভ ফাংশন, একটা ওয়েভ ফাংশন তুমি ধরে নিলে সেটাকে তুমি বলতে পারো যেটা ওয়েভ ফাংশন। সেই ওয়েভ ফাংশনটা যে ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন বা সেই ওয়েভ ফাংশনটাকে আমরা ফিজিক্যালি অ্যাকসেপ্ট করবো, মানে অ্যাকসেপ্টেবিলিটি অফ দ্য ওয়েভ ফাংশন, সেই অ্যাকসেপ্ট করার যে কন্ডিশন, তার কন্ডিশন রয়েছে, সেগুলো সব পড়িয়েছি আমি, সব পড়িয়েছি। তোমরা কিন্তু একবার দেখে নিতে পারো, এক ঝলক দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। একদম খাতা কলমে লিখে প্র্যাকটিস করে নাও, রাইট? তো নর্মালাইজেশন কন্ডিশন এগুলো পড়ানো হয়েছে, লিনিয়ারিটি, সুপারপজিশন প্রিন্সিপাল সব পড়ানো হয়েছে এগুলো, আইগেন ভ্যালু, আইগেন ফাংশন এটাও পড়ানো হয়েছে, পজিশন, মোমেন্টাম, এনার্জি অপারেটর এগুলোও বলা হয়েছে, রাইট? তাহলে এই যে অপারেটরগুলো কিন্তু আমি পড়িয়েছি, তো এগুলো তোমরা কিন্তু সব দেখে নেবে, রাইট? তো কী করে পজিশন অপারেটর পাই, কী করে মোমেন্টাম অপারেটর পাই, কী করে এনার্জি অপারেটর পাই, এই যে এইখানে আমরা যেটা পড়াবো বেসিক্যালি, এখানে রেড কালিতে দেখাই, এই কমিউটেটরটা এখনও পড়ানো হয়নি। সো কমিউটেটর অফ পজিশন, মোমেন্টাম, অপারেটার্স, এইগুলো। এক্সপেকটেশন ভ্যালু তোমরা যেহেতু আমি জ্যামের জন্য পড়াচ্ছি এই চ্যানেলটায়, তাহলে জ্যামের ভিডিওতে কিন্তু আমরা এক্সপেকটেশনে অনেক প্রবলেম করেছি আমরা। সো এখানে বেসিক্যালি এক্সপেকটেশনটা আমরা শিখবো, এক্সপেকটেশন ভ্যালুজ অফ পজিশন, মোমেন্টাম, ওকে, হচ্ছে ওয়েভ ফাংশন অফ দ্য ফ্রি পার্টিকেল, ঠিক আছে? তাহলে এইটুকুনি মোটামুটি আমাদেরকে করতে হবে। এইখানে এই যে সিলেবাসটা এখানে বলেছে এইটুকুনির মধ্যে বাকি যা আছে সবই তোমার পড়া, আগের সেমিস্টারে পড়েছো মোটামুটি। এখানে শুধুমাত্র কমিউটেটর রিলেশনটা তোমাকে পড়তে হবে। তা এবার কমিউটেটর রিলেশন আমরা দেখবো পজিশনের জন্য, এখানে দুটো অপারেটর বলেছে, পজিশনের মোমেন্টাম দেখেছে, ঠিক আছে? আমরা আরও কিছু অপারেটরের জন্য আমরা দেখে নেব। তো কমিউটেটর রিলেশন যখন পড়ো তখন তোমরা বুঝতে পারবে, ক্লিয়ার হয়েছে? এবং এক্সপেকটেশন ভ্যালু, এখানে এক্সপেকটেশন ভ্যালু কিন্তু যে ইকুয়েশন আসে এটা ডিরাইভ করতে বলা হয়নি, জাস্ট এক্সপেকটেশন ভ্যালু অফ পজিশন, মোমেন্টাম কেমন হবে সেগুলো দেখতে বলেছে। তারপরে এক্সপেকটেশন ভ্যালু রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো তো তোমাকে করতেই হবে, ওকে? তাহলে মোটামুটি আমাকে এখান থেকে এটা শুরু করলে কিন্তু হয়ে যাবে। এবং এই জিনিসগুলো কিন্তু আগের সেমিস্টারে পড়ানো হয়েছে, আগের সেমিস্টারে কিন্তু আমি ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারো তোমরা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে এইটুকুনি পড়ালেই কিন্তু তোমার হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো এখানে কি বলেছে, টাইম ইন্ডিপেন্ডেন্স স্ক্রোডিঞ্জার ইকুয়েশন, হ্যামিল্টনিয়ান, স্টেশনারি স্টেট, এটা ইম্পর্টেন্ট। স্টেশনারি স্টেট এগুলো দেখবে যখন পড়ানো হয়েছে তখন বলা হয়েছে স্টেশনারি স্টেট। তারপরে এনার্জি আইগেন ভ্যালুজ, expansion of an arbitrary wave function as a linear combination of energy eigenfunctions, general solution of the time dependent Schrödinger equations in terms of linear combination of stationary states। এগুলো সবই দেখানো হয়েছে বেসিক্যালি। এই যে মানে জেনারেল যে সলিউশন সেগুলো দেখেছিলাম আমরা, সেখানে মানে স্টেশনারি স্টেট আছে, টাইমের উপর ডিপেন্ড হয়, রাইট? এগুলো দেখাবো কিছু হচ্ছে অ্যাপ্লিকেশন অফ স্প্রেড অফ দ্য গাউসিয়ান ওয়েভ প্যাকেট, এইটা খুব ইম্পর্টেন্ট এইখানে, এইটা খুব ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন টু স্প্রেড অফ গাউসিয়ান ওয়েভ প্যাকেট ফর আ ফ্রি পার্টিকেল ইন 1 ডাইমেনশন, এইটুকুনি ভাই খুব ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা পারপাসে মারাত্মক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষায়, ধরে নাও এরকম প্রশ্ন এটা, ক্লিয়ার?
ওয়েভ প্যাকেটস, মোটামুটি ওয়েভ প্যাকেটস কী বলেছিলাম আমি, এখানে কি বলেছে দেখো, এইটুকুনি আবার ইম্পর্টেন্ট, এটা ফুরিয়ার ট্রান্সফর্ম তোমরা পড়েছো আগের সেমিস্টারে পড়লে তোমরা, ফুরিয়ার ল্যাপ্লাস, তাই না? তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন কিন্তু এখানে এই মানে কাজে লাগানো হয় আর কি, কোয়ান্টাম মেকানিক্স প্রচুর কাজে লাগে। অ্যান্ড বলছে মোমেন্টাম স্পেস ওয়েভ ফাংশন, মানে মোমেন্টাম, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা কোয়েশ্চেনটা কিন্তু প্রচুর দেওয়া হয়, মানে ওয়েভ ফাংশনটাকে ইন টার্মস অফ মোমেন্টাম বা মোমেন্টামের স্পেসে, মানে মোমেন্টাম, দেখো তুমি যখন ওয়েভ ফাংশন লেখো এরকম লেখো না, এটা ওয়েভ ফাংশন লেখো, এই যে এক্সটা কি বেসিক্যালি পজিশন, রাইট? কিন্তু তোমাকে বলা হয় ওয়েভ ফাংশনটা লেখো ইন টার্মস অফ মোমেন্টাম, মানে মোমেন্টাম স্পেসে তুমি ওয়েভ ফাংশন লেখো, তখন তুমি কী করবে, তুমি এখানে হয় ল্যাপ্লাস নাহলে ফুরিয়ার, বেসিক্যালি এখানে ফুরিয়ার ট্রান্সফরমেশন তুমি ইউজ করবে, ফুরিয়ার ট্রান্সফরমেশন ইউজ করে তুমি কি পজিশন থেকে তুমি মোমেন্টাম স্পেসে চলে আসবে, তাহলে তার ওয়েভ ফাংশন কেমন হয় খুব ইম্পর্টেন্ট ভাই, পরীক্ষায় আসবে এটা ধরে নাও, হলো? তাহলে পজিশন, মোমেন্টাম, আনসার্টেনটি প্রিন্সিপাল, এইখানে চলে আসলো আনসার্টেনটি প্রিন্সিপাল আবার, ঠিক আছে? তোমরা আনসার্টেনটি প্রিন্সিপাল পড়েছো, আর এখানে আমরা দেখবো আনসার্টেনটি প্রিন্সিপাল, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, মানে বেসিক্যালি এখানে হয়তো, আচ্ছা ঠিক আছে, পজিশন, মোমেন্টাম, আনসার্টেনটি প্রিন্সিপাল, যেটা হয় বেসিক্যালি ডেল্টা এক্স ডেল্টা পি গ্রেটার অর ইকুয়াল টু এইচ ক্রস, এরকম ব্যাপারটা হলো। তাহলে এইটা করতে বেশি সময় লাগবে না, মানে মেনলি এইটা দেখবো আমরা, গাউসিয়ান ওয়েভ প্যাকেট, ফুরিয়ার ট্রান্সফর্মটা দেখবো, মোমেন্টাম স্পেস ওয়েভ ফাংশন দেখবো, এগুলো মোটামুটি করানো হয়েছে, আমি তাও এগুলো একটু বলে দেবো, চাপ নেই, সেই পড়াবে এগুলো। হ্যাঁ, নেক্সট দেখো কি বলছে, যে জেনারেল ডিসকাশন অফ বাউন্ড স্টেট ইন অ্যান আরবিটারি পোটেনশিয়াল, কন্টিনিউটি অফ ওয়েভ ফাংশন, বাউন্ডারি কন্ডিশন, ইমার্জেন্স of discrete energy levels, application of one-dimensional problem square well potential, quantum mechanics of simple harmonic oscillator। এইখানে দেখো, এখানে যে অ্যাপ্লিকেশনটা, মানে এটা করতে হয় পুরোটা, বেসিক্যালি পুরোটা করতে হবে, এগুলো সব করানো হবে এগুলো বেসিক্যালি। হ্যাঁ, এখানে ওয়ান ডাইমেনশনাল প্রবলেম বলেছে একটা, স্কোয়ার ওয়েল পোটেনশিয়াল, আগের সেমিস্টারে তোমরা করেছো একটা স্কোয়ার ওয়েল পোটেনশিয়ালের জন্য প্রবলেম অ্যাপ্লিকেশন। এইখানে যেটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি, সেটা হচ্ছে তোমার কি হারমোনিক অসিলেটর, সিম্পল হারমোনিক অসিলেটর। তোমরা দেখবে কি অনেক প্রশ্ন কিন্তু জ্যামের জন্য করানো হয়েছে সিম্পল হারমোনিক অসিলেটর থেকে, রাইট? ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা আমরা এখানে প্রমাণ করব। হ্যাঁ, তাহলে হারমোনিক অসিলেটর ক্ষেত্রে এনার্জি লেভেলস দেখবো, এনার্জি আইগেন ফাংশন দেখবো ইউজিং ফ্রোবেনিয়াস মেথড, ঠিক আছে? ফ্রোবেনিয়াস মেথডের সাহায্যে কী করে বেসিক্যালি আইগেন ফাংশন বের করা দেখবো এগুলো আমরা। তো হারমাইট পলিনোমিয়ালস, তারপর গ্রাউন্ড স্টেট, জিরো পয়েন্ট এনার্জি কাকে বলে খুব ইম্পর্টেন্ট, এক নম্বরের প্রশ্ন দিয়ে দেয়, হোয়াট ইজ জিরো পয়েন্ট এনার্জি, আর আনসার্টেনটি প্রিন্সিপাল। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো কী রয়েছে, কোয়ান্টাম থিওরি অফ হাইড্রোজেন লাইক অ্যাটম। এই আমাদের যে হাইড্রোজেন অ্যাটম, সেই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তার কোয়ান্টাম থিওরি দেখবো আমরা। হাইড্রোজেন লাইক অ্যাটম মানে তুমি ধরো হিলিয়াম নিলে, হিলিয়াম থেকে হিলিয়াম তো এরকম 2 হয়, এখান থেকে তুমি একটা ইলেকট্রনকে হাটিয়ে দিলে, তাহলে এটা কেমন, মানে বাইরের কক্ষে একটা ইলেকট্রন রয়েছে, হাইড্রোজেন অ্যাটমে কি বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে, তাহলে কি একটা হাইড্রোজেন অ্যাটমের মতো বিহেভ করছে, তাই সেগুলোকে বলি আমরা কি হাইড্রোজেন লাইক অ্যাটম, মানে শুধুমাত্র হাইড্রোজেন নয়, হাইড্রোজেন লাইক অ্যাটমেরও জন্য কোয়ান্টাম থিওরি, তাই জন্য এখানে বলা হাইড্রোজেন লাইক অ্যাটম। এই লাইক কথার অর্থ হচ্ছে এটা, মানে হাইড্রোজেনের মতো যে অ্যাটমগুলো রয়েছে, বুঝতে পারছো ব্যাপারটা? এখন কী বলেছে, যে টাইম ইন্ডিপেন্ডেন্স কোঅর্ডিনেট ইকুয়েশন ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস, সেপারেশন অফ ভ্যারিয়েবলস ফর সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে সেপারেশন অফ ভ্যারিয়েবলস মেথডের সাহায্যে আমরা সলভ করব। তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্স কোঅর্ডিনেট ইকুয়েশন লিখবো আমরা, এখানে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে লেখা হবে বেসিক্যালি। এখানে বলেছে এখান থেকে প্রচুর কোশ্চেন আসবে, এখান থেকে এই পুরো পাঠ্যক্রম প্রচুর ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পুরোটাই বেসিক্যালি একটা, মানে এইটুকুনি, এই পুরোটাই বেসিক্যালি কি একটা 14 পাতার ক্যালকুলেশন এরকম বলি আমরা, মানে প্রচুর বড় একটা ক্যালকুলেশন। এই হাইড্রোজেন অ্যাটমের যে প্রবলেম, এটা প্রচুর বড় একটা প্রবলেম, ঠিক আছে? এটা আমরা সলভ করবো, এটা আমরা পুরোটা, আমরা হাইড্রোজেন অ্যাটম আমরা পুরোটা ধরে একদম পুরো নিখুঁতভাবে প্রত্যেকটা পার্ট বুঝে আমরা সলভ করবো পুরোটা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, স্ফেরিক্যাল পোলার ফর্মে তার ওয়েভ ফাংশন কেমন হয় সেটা দেখবো আমরা। হ্যাঁ, তো সেপারেশন ভ্যারিয়েবল মেথডের সাহায্যে মানে প্রমাণ করবো বেসিক্যালি এটা। তারপরে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, কোয়ান্টাম নাম্বারস, রেডিয়াল ওয়েভ ফাংশন কী হয় from the Frobenius method, shapes of the probability densities for ground fast excited states, orbital angular momentum, quantum numbers, L, M, S, P, D, cells, etc. রাইট, এই জিনিসগুলো পড়ানো হবে। আচ্ছা, নেক্সট তুমি আসবে বেসিক্যালি, এটা বেসিক্যালি অ্যাটমিক ফিজিক্স বলে না, অ্যাটমিক ফিজিক্সের দিকে আমরা চলে আসছি এইখান থেকে।
এখান থেকে আমরা আসবো অ্যাটমিক ফিজিক্সের দিকে। সো অ্যাটমিক ফিজিক্সে দেখো কি বলছে যে অ্যাটমস ইন ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। একটা অ্যাটমকে যদি তুমি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখো তাহলে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কেমন হবে, স্পেস কোয়ান্টাইজেশন কেমন হবে, মানে এইখান থেকে আমরা আসবো স্পিনের কনসেপ্ট। এখান থেকে আমরা কিসে আসবো, স্পিনের কনসেপ্টে আসবো। ক্লিয়ার হয়েছে? তাহলে স্পিনের কনসেপ্ট আমরা এখান থেকে দেখবো। হ্যাঁ, আমরা সব বলবো, যখন আমি পড়াবো তখন বলবো স্পিন কী, কেন কী, হ্যান ত্যান যাবতীয় যা ইতিহাস সব বলবো আমরা। দেখো তো ইলেকট্রনের স্পিন অ্যান্ড স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, ল্যামোর্স থিওরাম মারাত্মক ইম্পর্টেন্ট, ল্যামোর্স থিওরাম 2 নম্বরে দিয়ে দেয়। স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, স্টার্ন গার্লাচ এক্সপেরিমেন্ট মারাত্মক ইম্পর্টেন্ট। তাহলে এই যে প্রবলেমগুলো, স্টার্ন গার্লাক যে এক্সপেরিমেন্ট মারাত্মক ইম্পর্টেন্ট ভাই, প্রচুর ইম্পর্টেন্ট। মানে এটাই মানে এই এক্সপেরিমেন্টে প্রমাণ করে যে মানে স্পিন রয়েছে, স্পিনের এক্সিস্টেন্স রয়েছে, তাহলে সব আমরা বলবো। জিমান ইফেক্ট যত মানে বেশি বলবে কম হয়ে যাবে, এরকম এত ইম্পর্টেন্ট এটা শিখবো আমরা। জিমান ইফেক্টটা কি, ওকে। তারপরে ইলেকট্রন ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক এনার্জি, জাইরো ম্যাগনেটিক রেশিও কি মারাত্মক ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য, ওকে। অ্যান্ড বোর ম্যাগনেটন, এটা তোমরা এই এইচএসে আই থিঙ্ক পড়েছো তোমরা এগুলো, ওকে। তাহলে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। এবার নেক্সট যেটা আসবো আমরা, অ্যাটমস ইন এক্সটার্নাল ম্যাগনেটিক, মানে একটা অ্যাটমকে তুমি একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে, মানে এটাই বেসিক্যালি জিমান ইফেক্ট। জিমান ইফেক্ট 2 ধরনের হয়, একটা নর্মাল জিমান ইফেক্ট, একটা অ্যানামোলাস জিমান ইফেক্ট। এবার কেমন কি সেগুলো আমরা যখন পড়বো তখন আমরা দেখতে পাবো। তারপরে পাসচেন ব্যাক অ্যান্ড স্টার্চ ইফেক্ট, এই যে স্টার্ক ইফেক্ট বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে হয়, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। এখানে বলেছে দেখো কোয়ালিটেটিভ ডিসকাশন অনলি, মানে ভেতরে তোমার ক্যালকুলেশন করতে বলেনি, জাস্ট স্টার্ক ইফেক্টটা কি সেটা একটু বলো, মানে কি অ্যাপ্লাই করা হয় না হয়, এর কাজ কী হ্যান ত্যান এগুলো বলতে হবে, একটু হয়ে গেল। এরপর তুমি চলে আসবে মেনি ইলেকট্রন অ্যাটমস, মানে একটা অ্যাটমের মধ্যে কি অনেকগুলো ইলেকট্রন রয়েছে, 4, 5টা, 6টা, 7টা, 10টা, 11টা, 12টা, অনেকগুলো যদি ইলেকট্রন থাকে তখনই আমরা দেখি কি, তখনই চলে আসে পাউলি মেন যেটা ফান্ডা, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। খুব ডিটেলসে আমরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল শিখবো আমরা, বাংলায় বলে পাউলির অপবর্জন নীতি, রাইট। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা আমরা খুবই সহজ ভাষায় খুবই সুন্দরভাবে বুঝবো। একবার ভালো করে শেখে নাও, কোনো দিন ভুলবে না। আমার কাছ থেকে একবার ভালো করে শেখে নাও, কোনো দিন ভুলবে না। হ্যাঁ, তারপরে সিমেট্রিক কি, অ্যাসিমেট্রিক ওয়েভ ফাংশনস কি, পিরিয়ডিক টেবিল, ফাইন স্ট্রাকচার, এই ফাইন স্ট্রাকচার মারাত্মক ইম্পর্টেন্ট। দেখো যেগুলি ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানেই বলে দিচ্ছি, মানে এগুলো করতেই হবে তোমাকে। স্পিন অরবিট কাপলিং মারাত্মক ইম্পর্টেন্ট ভাই, এটা এর কনসেপ্টটা বুঝতেই হবে তোমাকে। তো স্পেকট্রাল নোটেশনস ফর অ্যাটমিক স্টেটস, এটা তো জানতেই হবে। তারপর টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ভেক্টর মডেল, বেসিক্যালি এগুলো ভেক্টর মডেল দিয়ে করা হবে, দেখবো আমি সবই। বলছে স্পিন অরবিট কাপলিং, এই যে স্পিন অরবিট কাপলিং মারাত্মক ইম্পর্টেন্ট, এলএস কাপলিং, জে কাপলিং, ঠিক আছে। এগুলো কী, এই কাপলিং বলছে আমরা কী, এগুলো আস্তে আস্তে শিখবো আমরা। হ্যাঁ, হুন্স রুল, এগুলো সবই জানি আমরা, যে টার্মস মানে মোটামুটি আমরা এইচএস লেভেলে পড়েছি। হুন্স রুল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, এগুলো পড়েছি, বাট ভেতরের জিনিস অত জানি না আমরা, এগুলো শিখবো আমরা, ওকে। যে টার্ম, সিম্বল, স্পেক্ট্রাম অফ হাইড্রোজেন অ্যান্ড অ্যালকালি আইটেমস, তো এইগুলো আমরা ডিটেলসে আলোচনা করবো। তাহলে এই ছিল তোমার কোয়ান্টাম মেকানিক্সের সিলেবাস। ক্লিয়ার হয়েছে? তাহলে মোটামুটি কিছু পার্ট আমাদের আগের সেমিস্টারে করা রয়েছে, এবার এইখানে কিছু আমাদের করতে হবে। দেখো মেনলি যেটা করতেই হবে একদম, মানে খুবই গুরুত্ব সহকারে, হাইড্রোজেন অ্যাটমটা করতে হবে, হলো। এইখানে তোমাকে করতে হবে সিম্পল হারমোনিক অসিলেটরটা, গেল। এইখানে নর্মাল এই যে এখানে যেটা বললাম গাউসিয়ান ওয়েভ ফ্যাক্টর, এগুলো এমনি হয়ে যাবে এগুলো, মানে মেন একদম যে পার্ট, 1 নম্বর পার্ট যেটা হারমোনিক অসিলেটর, 2 নম্বর হাইড্রোজেন অ্যাটম, 3 নম্বর এই অ্যাটমটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রয়েছে এটা, মানে এইগুলোকে মিলিয়ে আমি যদি বলি, এই যে জিমান ইফেক্ট, নর্মাল ইফেক্ট, এগুলো মিলিয়ে একটা মানে এই সবগুলোকে মিলিয়ে আমি বলে একটা 3টে পার্ট রয়েছে, 3টে পার্ট তোমাকে ভালো করে করতে হবে, তাহলে তোমার কোয়ান্টাম মেকানিক্স ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছ? আচ্ছা, সলিড স্টেট ফিজিক্স দেখো কী রয়েছে। আচ্ছা, সলিড স্টেট ফিজিক্সটাও খুবই ইম্পর্টেন্ট। সলিড স্টেট ফিজিক্সটাকেও আমি মোটামুটি 30টা লেকচারের মধ্যে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো আমি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো সলিড স্টেট ফিজিক্সে দেখো ক্রিস্টাল স্ট্রাকচার, জাস্ট নর্মাল জিনিসগুলো রয়েছে প্রথমে, একদম পুরো বেসিক, যেটা তোমরা ওই এইচএসএ বা 11-এ পড়েছো তোমরা। হ্যাঁ, ব্র্যাগস ল ইম্পর্টেন্ট এখানটায়, তারপরে রেসিপ্রোকাল ল্যাটিস, এটা ইম্পর্টেন্ট। ইউনিট সেল কাকে বলে 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে ব্রিলিয়ন জুন যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে।
তারপরে জাস্ট ডিফ্র্যাকশনস অফ এক্স রে, এগুলো ইম্পর্টেন্ট। তো এগুলো কিছু কিছু রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট এখানটায়। নেক্সট দেখো বলছে এলিমেন্টারি ল্যাটিস ডায়নামিক্স, বলছে ল্যাটিস ভাইব্রেশন। এই ফোনন টার্মটা খুব ইম্পর্টেন্ট। ফোনন কি, হোয়াট ইজ ফোনন? হচ্ছে লিনিয়ার মনো অ্যাটমিক অ্যান্ড ডায়াটমিক চেইন। তারপরে এখানে দেখো অপটিক্যাল ফোনন, হ্যাঁ, অ্যাকোস্টিক্যাল ফোনন, মানে এই জিনিসগুলো কি খুব ইম্পর্টেন্ট। এগুলো বলছে কোয়ালিটেটিভ কি ডেসক্রিপশন অফ দ্য ফোনন স্পেকট্রাম ইন সলিডস। তারপরে দেখো এই যে ডুলং অ্যান্ড পেটিস ল, এটা খুব ইম্পর্টেন্ট। এইখানে যেটা খুব ইম্পর্টেন্ট আসবে তোমার কাছে, এই ডিবাই, কোথায় গেল ডিবাই, এই যে ডিবাইস থিওরি অফ স্পেসিফিক হিট অফ সলিডস টি কিউব ল, মারাত্মক ইম্পর্টেন্ট। এটা ধরে নাও চলে এসছে, যদি আগের বার না এসে থাকে এবার আসবেই, এরকম একটা প্রশ্ন। ক্লিয়ার হয়েছে? এটা আসবেই, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইনস্টাইন ল, মানে আইনস্টাইন মানে বেসিক্যালি কী হয়েছে দেখো, এই যে একটা সলিড মেটেরিয়ালের ক্ষেত্রে, মানে সলিড মেটেরিয়ালের ক্ষেত্রে যে স্পেসিফিক হিট হয়, হ্যাঁ, ক্লাসিক্যাল থিওরি একরকম বলে, এই যে বললাম ডুলং পেটিস ল, এরা বেসিক্যালি ক্লাসিক্যাল এক্সপ্লেন করেছিল, সেটা আই থিঙ্ক সি ফিজিক্যাল টু থিওরি আর এরকম পেয়েছিল, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। বাট সেটাকে মডিফাই করে আইনস্টাইনের, মানে আমরা এক্সপেরিমেন্টালে যে রেজাল্টটা পাওয়া যায় তার সাথে বেসিক্যালি এই ক্লাসিক্যালটা একদমই ম্যাচ করে না গেল। সেকেন্ড হচ্ছে গিয়ে আইনস্টাইনটা ল দিল, সেটাও টোটালি ম্যাচ করে না। তারপরে আসে ডিবাই যে সূত্রটা দেয় টি কিউব ল, সেটা দিয়ে কিন্তু পুরো কার্ভটাকে এক্সপ্লেন করা যায়। তাহলে এইটুকুনি প্রচুর ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট। দেন তুমি পড়বে দেখো ম্যাগনেটিক প্রপার্টিস অফ ম্যাটার, যেগুলো এইচএসে তোমরা পড়েছো, প্যারা ফেরো এইসব জিনিস রয়েছে। 20 টেম্পারেচার্স, এই যে 20 টেম্পারেচার্স পাবে তুমি, এই যে 20 ল, তাই তো। তারপরে এই যে এইসব জিনিস পাবে তোমরা। হিস্টোরিসিসটা খুব ইম্পর্টেন্ট, এনার্জি লস, হিস্টোরিসিস অ্যান্ড এনার্জি লস, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, রাইট। নেক্সট যেটা দেখো ডাইলেকট্রিক প্রপার্টিস অফ মেটেরিয়ালস। এইটা আই থিঙ্ক তোমরা পড়েছো অল্প অল্প, তোমরা ওই সেকেন্ড সেমিস্টারে বোধহয় ইলেকট্রোস্ট্যাটিক্স, সেখানে বোধহয় পড়েছো অল্প অল্প। ডাইলেকট্রিক কী, হ্যান ত্যান এগুলো, পোলারাইজেশন কী, লোকাল ইলেকট্রিক ফিল্ড কী, ঠিক আছে, ডিপোলারাইজেশন কী, ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি, পোলারাইজেবিলিটি। এইখানে যেটা তোমাকে অবশ্যই করতে হবে সেটা কি, এইটা অবশ্যই তোমাকে করতে হবে, ক্লসিয়াস-মসেটি ইকুয়েশন, মারাত্মক ইম্পর্টেন্ট ভাই, মারাত্মক। এগুলো সব করবো আমরা, মারাত্মক ইম্পর্টেন্ট। যত বেশি তুই ইম্পর্টেন্ট করবে তাও কম হয়ে যাবে, এরকম ব্যাপার। যত তুমি বলবে তত কম হবে, এত ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ঠিক আছে। ক্লাসিক্যাল থিওরি অফ ইলেকট্রিক পোলারাইজেবিলিটি, নর্মাল অ্যানোমালাস ডিসপারশন কি, এগুলো শিখবো আমরা। কচি, তারপরে এই জিনিসগুলো আর কি, নর্মাল যে জিনিসগুলো রয়েছে, প্লাজমা অসিলেশনস, ঠিক আছে, প্লাজমা টিউমার্স, এই টুকটাক এই জিনিসগুলো আমরা করবো। কুরিস যে লটা সেটা আমরা দেখবো, ঠিক আছে। এগুলো মোটামুটি রয়েছে। এইখানে তুমি চলে আসবে, এগুলো পড়বো আমরা। এইখানে যেটা, এইটা খুব ইম্পর্টেন্ট, এলিমেন্টারি ব্যান্ড থিওরি, যে তোমাকে বলি না আমরা তোমাদের যে ব্যান্ড থিওরি আমরা পড়বো, সলিড স্টেটে পড়বো আমরা ব্যান্ড থিওরি। তোমরা ইলেকট্রনিক্সে অল্প অল্প ব্যান্ড থিওরির নাম শুনেছো, পড়েছো তোমরা। ব্যান্ড থিওরি দিয়ে আমরা ওই কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড বলছিলাম, তাই না? সে ব্যান্ড থিওরিটা বেসিক্যালি এখান থেকে কী করে হয় না হয়, হ্যাঁ, ক্রনিক পেনি মডেল খুব ইম্পর্টেন্ট। ব্যান্ড গ্যাপ কি, কন্ডাক্টার, সেমিকন্ডাক্টার, ইনসুলেটর কাকে বলে, কন্ডাক্টিভিটি অফ দ্য সেমিকন্ডাক্টার, মোবিলিটি, হল ইফেক্ট, এই যে এখানটা ইম্পর্টেন্ট। এটা কোনটা ইম্পর্টেন্ট? হল ইফেক্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। ওকে, মেজারমেন্ট অফ কন্ডাক্টিভিটি অ্যান্ড হল কোএফিসিয়েন্ট, খুব ইম্পর্টেন্ট। তাহলে হল ইফেক্টটা এখানটা আমার খুব ইম্পর্টেন্ট। ওকে, জিনিসগুলো বোঝাতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি। দেখো এক্সপেরিমেন্টাল রেজাল্টস, সুপার কন্ডাক্টিভিটি প্রথমেই তুমি দেখবে এক্সপেরিমেন্টাল রেজাল্টস। তা ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলে, ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড কাকে বলে, যে মেসনার ইফেক্ট, মারাত্মক ইম্পর্টেন্ট হলো, আসবেই ধরে নাও। টাইপ 1 টাইপ 2 সেমিকন্ডাক্টরের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট, করতে হবে এটা। লন্ডনস ইকুয়েশনটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড লন্ডন ইকুয়েশনের মধ্যে পেনিট্রেশন ডেপথ পাবে তুমি, এবং আইসোটোপ ইফেক্ট, ভাই মারাত্মক ইম্পর্টেন্ট, আইসোটোপ ইফেক্ট মারাত্মক ইম্পর্টেন্ট, অ্যান্ড আইডিয়া অফ দ্য BCS থিওরি। ওকে, নো ডেরিভেশন রিকোয়ার্ড। তাহলে এই ছিল তোমার সলিড স্টেট ফিজিক্সের সিলেবাস।
ক্লিয়ার হয়েছে? এইটাকেও মোটামুটি আমি 30 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো 30টা লেকচারের দ্বারা। হলো? আচ্ছা, নেক্সট এবার তোমরা এইখানে কি সিলেক্ট করছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ইনস্ট্যান্ট আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমার সুবিধা হবে। সেই অনুসারে আমি কিন্তু তোমাদেরকে পড়ানো স্টার্ট করে দেবো। ক্লিয়ার হয়েছে? এখানে ম্যাথামেটিক্যাল ফিজিক্স রয়েছে। দেখো ম্যাথামেটিক্যাল ফিজিক্সে তোমার রয়েছে মোটামুটি এটা ম্যাথামেটিক্যাল ফিজিক্স, এই যে অ্যাডভান্স ম্যাথামেটিক্যাল ফিজিক্স। এখানে তুমি পড়বে লিনিয়ার, দেখো দুটো পার্ট বেসিক্যালি, লিনিয়ার ভেক্টর স্পেস একটা পার্ট, এইটা পুরোটা মিলিয়ে লিনিয়ার ভেক্টর স্পেস, কোথায় এত দূর পর্যন্ত লিনিয়ার ভেক্টর স্পেস, দেন এইটার একটা পার্ট টেন্সার। ওকে, টেন্সারটা খুব ইম্পর্টেন্ট, টেন্সারটা প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর কাজে লাগবে তোমাদের। তাহলে এই দুটো পার্টেই কিন্তু পুরোটা শেষ করে দিয়েছে। ওকে, তাহলে এই ছিল তোমার ম্যাথামেটিক্যাল ফিজিক্সের সিলেবাস। এটা তোমাদের দেখো এবার কী বলে, কোনটা নেবে। আর এদিকে তুমি ক্লাসিক্যাল ডাইনামিক্স যেটা, সেটা সিলেবাসটা দেখো একটুখানি। চলে এসছে, ক্লাসিক্যাল হারিয়ে যাচ্ছিলো, হারাতে দিইনি, ধরে নিয়ে চলে এসছে ক্লাসিক্যাল ডাইনামিক্স। দেখো এখানে তুমি যেটা পড়বে ক্লাসিক্যাল মেকানিক্স, তুমি অফ পয়েন্ট পার্টিকেলস। ওকে, প্রথমেই বলেছে রিভিউ অফ নিউটনিয়ান মেকানিক্স, অ্যাপ্লিকেশন to the motion of a charged particle in external electric and magnetic fields, in motion in uniform electric field and magnetic gyro radius and gyro frequency, motion in crossed electric and magnetic fields generalized করে। এতদূর পর্যন্ত জাস্ট আগেকার জিনিস, এতদূর পর্যন্ত। ওকে, এবার তুমি যেটা শিখবে বেসিক্যালি এখানে এই জেনারেলাইজড কোঅর্ডিনেট কি। ওকে, এগুলো মানে জাস্ট বেসিক জিনিস, অক্ষর মতো, ভেলোসিটিস, জেনারেলাইজড কোঅর্ডিনেটস, ভেলোসিটিস, অ্যাক্সেলারেশন, সেগুলো কেমন হয় সেগুলো একটু বলবো আমরা। দিয়ে চলে আসবো আমরা হ্যামিল্টনস প্রিন্সিপাল, খুব ইম্পর্টেন্ট, হ্যামিল্টনস প্রিন্সিপাল। দিয়ে আসবো আমরা ল্যাগ্রাঞ্জিয়ান অ্যান্ড ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, মারাত্মক ইম্পর্টেন্ট ভাই। এই যে এইলার্স ল্যাগ্রাঞ্জিয়ানটা কি সেটা আমরা দেখবো। এল ইজ ইকুয়াল টু টি মাইনাস ভি বাই ইউ, কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, রাইট। যে ল্যাগ্রাঞ্জিয়ানটা কি সেটা আমরা দেখবো। তারপরে এইলার ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, এই ইকুয়েশনটা মারাত্মক ইম্পর্টেন্ট, এই দুটো থেকেই কোশ্চেন করা হয়ে থাকে, এই দুটো থেকে নেটে, জ্যামে, গেটে সব জায়গাতে কোশ্চেন করা হয়ে থাকে এই দুটো থেকে। জ্যামে বোধহয় সিলেবাসটা নেই, বাট নেট গেট যে যদি তোমরা দাও, যখন দেবে তখন দেখতে হবে যে এখান থেকে প্রচুর কোশ্চেন করা হয়। তাহলে ক্লিয়ার হলো। So one-dimensional examples of Euler-Lagrange's equation, so one-dimensional simple harmonic oscillators, falling body in uniform gravity, এগুলো সব করবো, সব অ্যাপ্লিকেশন আমরা করবো। অ্যাপ্লিকেশন অফ সিম্পল সিস্টেম সাচ as coupled oscillator, canonical momenta and Hamilton's equation of motion, এইটা আবার ইম্পর্টেন্ট, Hamilton's equation of motion। আমি হ্যামিল্টনের আবার ইকুয়েশন দিয়েছিল, বলেছিলাম এর জন্য বলে আমরা কি ল্যাগ্রাঞ্জিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান মেকানিজম বা মেকানিক্স বলি এটাকে আমরা, রাইট। সো অ্যাপ্লিকেশন অফ দ্য হ্যামিল্টনিয়ান, মানে এই হ্যামিল্টনিয়ানের যে ইকুয়েশনটা সেটা আমরা অ্যাপ্লাই করবো কি ফর হারমোনিক অসিলেটর, সলিউশন অফ হারমোনিক হ্যামিল্টনস ইকুয়েশন ফর হারমোনিক অসিলেটরস, প্রিন্সিপাল পার্টিকেল ইন আ সেন্ট্রাল ফোর্স ফিল্ড, এইসব জিনিস আমরা অ্যাপ্লাই করবো, রাইট। তারপরে চলে আসছে স্মল অ্যাম্পলিটিউড অসিলেশন, যেখানে স্মল অসিলেশন পাবো আমরা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা করবো আমরা। দেন দেখো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, দেখো 3-4টে ভাগে ভাগ করে দিয়েছে এই ডাইনামিক্সটাকে, রাইট। এক ক্লাসিক্যাল মেকানিক্স, এগুলো আমরা শিখবো, ল্যাগ্রাঞ্জিয়ান, হ্যামিল্টনিয়ান, এই এতদূর পর্যন্ত মোটামুটি ল্যাগ্রাঞ্জিয়ান, মানে এই এতদূর পর্যন্ত, রাইট, এতদূর পর্যন্ত তোমার হ্যামিল্টনিয়ান, ল্যাগ্রাঞ্জিয়ান শিখবো আমরা। এইখানেই এতটুকুই খুব ইম্পর্টেন্ট। দিয়ে এইগুলো শেখা হয়ে গেলে পরে তুমি এইটা করতে পারবে, স্মল অসিলেশনটা হলো। এখানে হ্যামিল্টনিয়ান ভালো করে শিখবো, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন শিখবো। দেখো ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন থেকে তুমি প্রবলেম করবে, জাস্ট ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা ইম্পর্টেন্ট। আর এখানে তোমার কী বলে হ্যামিল্টনিয়ান ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেখান থেকে তুমি প্রবলেম করবে, তাহলে হয়ে গেল, সিম্পল জিনিস। দেন তুমি আসবে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। দেখো রিলেটিভিটি তোমরা আগেও পড়েছো, এবার একটুখানি অ্যাডভান্স করবে। এবার কি 4 ডিমেনশনাল তোমরা স্পেস দেখবে, সেইখানটায় তোমরা দেখবে কেমন কি হয় না হয়, ঠিক আছে।
সেখানে তোমরা দেখো প্রথমত দেখো ইন জেনারেল যেটা পস্টুলেটস অফ দ্য স্পেশাল থিওরি রিলেটিভিটি, দ্য লরেন্স ট্রান্সফরমেশনস, মিনকভস্কি স্পেস যেটা 4 ডাইমেনশনাল স্পেস, দ্য ইনভারিয়েন্ট ইন্টারভ্যাল, লাইট কোন, ওয়ার্ল্ড লাইটস, স্পেস টাইম ডায়াগ্রামস, টাইম ডাইলেশন, লেন্থ কন্ট্রাকশন। এই টাইম ডাইলেশন, লেন্থ কন্ট্রাকশন এইটা আমরা কিন্তু এই 4 যে ভেক্টর 4 ভেক্টর থেকে কিন্তু আমরা করব। ওকে, যে 4 ডাইমেনশনাল মিনকভস্কি স্পেস বলছি মানে 4 ভেক্টর বেসিক্যালি। এই 4 ভেক্টরের ইউজ করে 4 ভেক্টরকে ইউজ করে আমরা টাইম ডাইলেশন, লেন্থ কন্ট্রাকশন এগুলো প্রমাণ করবো। ঠিক আছে, তো টুইং প্যারাডক্স দেখো এই যে 4 ভেক্টর, স্পেস লাইক, টাইম লাইক, লাইট লাইক, হ্যাঁ এই জিনিসগুলো, 4 ভেলোসিটি, 4 অ্যাক্সেলারেশন, 4 ফোর্স, ঠিক আছে এইসব জিনিস আমরা দেখবো। তবে দেখো অ্যাক্সিলারেটিং টেন্সার, আচ্ছা 4 মোমেন্টাম, এনার্জি মোমেন্টাম রিলেশন ইকুয়াল টু এমসি স্কোয়ার বা ইআরপি এর মধ্যে রিলেশন, সেটা তোমরা জানি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ডপলার ইফেক্ট মারাত্মক ইম্পর্টেন্ট এখানে, ডপলার ইফেক্ট ফর from a 4 vector perspective, এটা important concept of the 4 force, the conservation of 4 momentum, relativistic kinematics, application to two body decay of an unstable particle, just একটা অ্যাপ্লিকেশন করেছে এখানে এই প্রবলেমটা। কিন্তু এখান থেকে আমরা দেখবো কিছু কিছু প্রবলেম করাবো আমরা, সেই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট। আমি বই রেফার করবো কোন কোন বই তোমাদের পড়তে হবে বা কিনতে হবে আমি বলে দিচ্ছি এখনই আমি। আচ্ছা ফ্লুইড ডাইনামিক্স এটা তোমরা মোটামুটি ছোটোবেলা থেকে পড়ে আসছো, 11 থেকে পড়ে আসছো, বার্নৌলিস থিওরাম ফিওরাম এসব জিনিসগুলো রয়েছে দেখো, হ্যাঁ পয়জনস ইকুয়েশন, বার্নৌলিস ইকুয়েশন, স্ট্রিমলাইন মোশন কী, টার্বুলেন্ট মোশন কী, এইসব জিনিস এগুলো সব তোমরা আগে থেকে পড়েছো, সেগুলি এখানে একটুখানি ডিটেলসে পড়বে, ঠিক আছে। এই ছিল তোমার মোটামুটি সিলেবাস। এটাকেও যদি ধরা হয় মোটামুটি 40-30টা লেকচারের মধ্যে শেষ হয়ে যাবে, মোটামুটি 4 মাসের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার কথা। ক্লাসিক্যাল ডিনামিক্স, ম্যাথমেটিক্যাল ফিজিক্স, 30টা লেকচার ধরছি আমি সবগুলো, আর তোমার হচ্ছে গিয়ে সলিড স্টেট আর কোয়ান্টাম, মানে এইটা 30 প্লাস 30 প্লাস 30 প্লাস 30, এটা আমার অ্যাজাম্পশন, এটা এতগুলোতে হয়ে যাওয়ার কথা। 60 মানে 120, মানে বেসিক্যালি 4 মাস। তাহলে 4 মাসের মধ্যে মোটামুটি সিলেবাস শেষ হয়ে যাওয়ার কথা। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা 4 থেকে 4-5 মাস মতো পাবে, তোমরা 5 মাস ধরলাম পাবে তোমরা পরীক্ষার জন্য। তাহলে 4 মাসে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তো খুবই ভালো, তার প্রিপারেশন করতে পারবে ভালো করে, অসুবিধা নেই। এবার দেখো মোটামুটি বইয়ের নামগুলো বলে দিই। কোয়ান্টাম মেকানিক্সের জন্য অবশ্যই তোমরা যে বইটা ফলো করবে, দেখো এখানে অনেক বইয়ের নাম বলে দিয়েছি, ঠিক আছে। বেসিক কিছু বই দেখো, একটা বই যেরকম বলি আমরা, একটা বই ভালো বই আছে, বইটার নাম হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস বাই গুহা বাবু, ওনার নামটা ঠিক মনে পড়ছে না আমার, কি গুহা, বেশ গুহা বাবু, ঠিক আছে, গুহা বিজে গুহা নাকি বেশ কিছু একটা হবে, যাই হোক আমি বলে দেবো পরে। হ্যাঁ এই বইটা কিন্তু ভালো বই, এই বইটা তুমি কিন্তু ফলো করতে পারো। আরও তো স্ট্যান্ডার্ড বই রয়েছে, গ্রিফিথসের বই ফলো করবে তোমরা, গ্রিফিথ, ডিজে গ্রিফিথ, ওকে। আমি কিন্তু গুহা বাবুর বইটা কিন্তু পড়ি আমি, ভালো বইটা, খুব সুন্দর লেখা রয়েছে। গ্রিফিথের বই তো অবশ্যই স্ট্যান্ডার্ড, খুব ভালো বই। হ্যাঁ তারপরে এবি গুপ্তা রয়েছে, এবি গুপ্তা কিছু কিছু দিন পাবে। তারপরে লোকনাথের বই রয়েছে, লোকনাথ বাবুর, সেই বইটাও খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ফলো করতে পারো মোটামুটি, ঠিক আছে। আচ্ছা এইখানে অনেক হাই বই লিখেছে, আর দরকার নেই এগুলো মোটামুটি, ঠিক আছে। লোকনাথ বাবুর বই ফলো করতে পারো, ঘটক অ্যান্ড লোকনাথ। আর জেজি গুহা, এটা মনে হয় এনার নাম বোধ হয় জেজি গুহা আই থিঙ্ক, বা জ্যোতির্ময় গুহ মনে পড়েছে, জ্যোতির্ময় গুহ, ওনার নাম হচ্ছে জ্যোতির্ময় গুহ, ঠিক আছে। কোয়ান্টাম মেকানিক্স বা জ্যোতির্ময় গুহ, তাহলে জ্যোতির্ময় গুহ বাবুর বইটা ভালো, ডিজে গ্রিফিথের বইটা ভালো, আর নর্মাল যে এবি গুপ্তার বইটা এটা পড়ছে এটাও ভালো। আর একটা জিনিস যেটা বলবো, একদম পুরো শর্ট নোট তোমার হাইড্রোজেন অ্যাটমের জন্য, সেটা তুমি অবশ্যই ফলো করবে, যে সিংয়ের বইটা একদম পুরো শর্ট নোট করা রয়েছে, হ্যাঁ মানে নোট টাইপের বইটা একদম, সিংয়ের বইটা, কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন আই থিঙ্ক বাই সিং, একদম পুরো পাতলা বই একটা, সেই বইটা কিন্তু অনেক কিছু পেয়ে যাবে, এখানে অনেক কিছু পাবে তোমরা। যেরকম ধরো এখানে ম্যাথমেটিক্যালের মধ্যে আমি কোয়ান্টামের কথা বলছি, সরি এর জন্যে, এইখানটা দেখো, এই যে মোটামুটি তুমি কী পেয়ে যাবে দেখো, সিংয়ের বই থেকে তুমি এই হাইড্রোজেন লাইক অ্যাটম এটা পেয়ে যাবে পুরোটা,
এই অ্যাটমস ইন ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস, এইখান থেকে পুরো এত দূর পেয়ে যাবে, মোটামুটি এত দূর পেয়ে যাবে। নর্মাল এবং অ্যানোমালাস ইফেক্টটা তুমি এবি গুপ্তার বই বা গুহাবাবুর বই, আমি গুহাবাবুর বইটাকে রেফার করবো এখানটায়। গুহাবাবুর বইটা খুব সুন্দর লেখা রয়েছে, নর্মাল অ্যানোমালাস জীবন ইফেক্ট, হ্যাঁ, জ্যোতির্ময় গুহ, এই বইটাতে কিন্তু খুব সুন্দর লেখা রয়েছে, এটা পড়তে পারো। মেনি ইলেকট্রন সিস্ট অ্যাটম, এটা তুমি সিংয়ের বইতে পেয়ে যাবে এবং আদার্স বইতে তো পাবেই তুমি। হ্যাঁ, এখানে অনেক নাম বলেছে দেখো, রেসনিকের, রবার্ট রেসনিক কিনতে পারো, ভালো বই, খুবই ভালো বই। আর এইখানে ডিজে গ্রিফিথ, এইটা এইটা তো অবশ্যই বলবো, আর নেই এখানে সেরকম আর কিছু লেখা নেই। তাহলে ডিজে গ্রিফিথের কথা বলছি আমি, এই যে অরুণ দাস, অরুণ দাসের বইটাও কিন্তু খুব ভালো, জি অরুণ দাস, কোয়ান্টাম মেকানিক্স, জি অরুণ দাস, এই বইটাও কিন্তু ভালো। ঠিক আছে, তাহলে কী কী বললাম, ঘটক লোকনাথ বললাম, সিং বললাম, জ্যোতির্ময় গুহ বলছি, ডিজে গ্রিফিথ বলছি, আর অরুণ দাসের কথা বলছি। তাহলে এই কয়েকটা বই তুমি ফলো করতে পারো, রাইট। এর মধ্যে মেনলি ফলো করো গ্রিফিথকে ফলো করো, ঠিক আছে, জ্যোতির্ময় গুহবাবুকে ফলো করো। আর অপারেটরের জন্য বেসিক্যালি লোকনাথ, ঘটকান লোকনাথ বেসিক্যালি অপারেটর অ্যালজেব্রার জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ভালো বই। ঘটক লোকনাথকে তুমি একটু সাইডে রাখতে পারো এখনকার জন্য, আর তুমি সিংটাকে ফলো করো, এই কয়েকটা বই তুমি ফলো করো, হলো। আচ্ছা, আর সলিড স্টেট ফিজিক্সের জন্য একটা বই খুবই ভালো বই, পুরিয়ান বাব্বার, এখানে লিখেছি কি পুরিয়ান বাব্বার লিখিনি বোধহয়। সলিড স্টেট ফিজিক্স দেখে কী বলেছে এটা, হ্যাঁ কিটেলের বইটাও ভালো, দেখতে পারো, কিটেলের বইটা খুব ভালো। এটা 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 হ্যাঁ, এটা বলেনি পুরিয়ান বাব্বার, আই থিঙ্ক স্পেলিংটা এটা হয়, আমার ঠিক খেয়াল নেই স্পেলিংটা কী। হ্যাঁ, তো এই বইটা কিন্তু ফলো করতে পারো, ক্লিয়ার হয়েছে। মানে সলিড স্টেট ফিজিক্সে না একদম ছোটো একটা বই, হ্যান্ডবুক টাইপের, হ্যান্ডবুক একদম বলতে পারো তুমি, হ্যান্ডবুক, এই বইটা এনাফ, একদম এনাফ। সলিড স্টেট ফিজিক্স পুরো গুলে খেয়ে দেবে ওই বই থেকে, আর ওই বইয়ের বাইরে কিচ্ছু দেবে না, ওই বইয়ের বাইরে কিচ্ছু দেবে না। পুরিয়ান বাব্বারের বইটা তুমি কিনে নাও ভাই, একটাই বই বলছি আমি, আর কিছু না, একটা বই কেন তুমি, পুরিয়ান বাব্বার। এবং বেশিরভাগ মানে সমস্ত স্যাররা এখান থেকেই পড়ায়, তুমি কলেজ যাবে পুরিয়ান বাব্বার বলবে, এখান থেকেই পড়াবে তারা, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট বইটা, ঠিক আছে। আচ্ছা, হলো। আর এগুলো এবার তোমরা কী নিচ্ছ তার উপর ডিপেন্ড করে অনেক কিছু হবে, ঠিক আছে। যদি ক্লাসিক্যাল মেকানিক্স নাও তাহলে তুমি, আমি বলবো জেসি উপাধ্যায়ের বই ফলো করো, ঠিক আছে, জেসি উপাধ্যায়ের বই ফলো করো, খুব ভালো লেখা রয়েছে। হ্যাঁ, তারপরে আরেকটা বই আছে, মনে হচ্ছে না কি, গুপ্তা কুমার শর্মা, ক্লাসিক্যাল মেকানিক্সের জন্য এই দুটো বই, একটা গুপ্তা কুমার শর্মা, একটা জেসি উপাধ্যায়, ক্লিয়ার হলো। আর অ্যাডভান্স ম্যাথামেটিক্যাল ফিজিক্স তুমি এখানে টেন্সার যদি নাও, সরি এটা যদি নাও তাহলে টেন্সার রয়েছে, টেন্সারের জন্য তুমি ফলো করবে স্পাইজেল, টেন্সারের জন্য স্পাইজেল। আর ভেক্টর স্পেসের জন্য মোটামুটি এখানে একটা বইয়ের নাম মনে পড়ছে না ঠিক, লিখেছে কি এরা, স্পাইজেল, ওই বইটার মধ্যেই রয়েছে সবই, ওইটাই বোধ হয় স্পাইজেলের বই বোধ হয়, না ওটা স্পাইজেলের বই বোধ হয়, ভেক্টর স্পেসও রয়েছে, টেন্সারটাও রয়েছে বোধ হয় স্পাইজেলের বই, আমার ঠিক খেয়াল পড়ছে না, এটা একটু দেখতাম এটা আমাকে, ঠিক আছে। তো মোটামুটি এগুলো তোমরা কিনে ফেলো, পড়া স্টার্ট করে দাও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা যে কোন পেপারটা তোমরা নিচ্ছ এখানটায়, ক্লিয়ার। তো আজকে এই পর্যন্তই থাক, একটু অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, অনেকটা লেন্থি হয়ে গেল এগুলো ডিসকাস করতে গিয়ে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনটা কী নিলে তোমাদের সুবিধা হবে, কেমন কি হলে তোমাদের ভালো হবে, কী বই তোমাদের ফলো করতে হবে। সো ভিডিওটা অনেকটাই লেন্থি হয়ে গেল, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।